খালেদা জিয়া যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের জন্য ভয়ঙ্কর এক রাজনৈতিক বোমা হয়ে দাঁড়িয়েছেন তাতে কোনো সন্দেহ নেই। বেগম জিয়ার শেষ পরিণতি নিয়ে যে রাজনীতিটা হলো এটা বাংলাদেশের জন্য তো বটেই, এটা বেগম জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য কি ভালো হলো? বিদেশের মাটিতে গিয়ে ঘোষণা দেওয়া হবে তখন যে বেগম জিয়া আর নেই। টিউলিপের বিরুদ্ধে দেয়া এই রায়কে অন্যায্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে মত দেয় লেবার পার্টি। বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক কৈফিয়ত চাইতে পারে। টিউলিপ সিদ্দিক বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মানহানির মামলা করার কথা ভাবছে। দর্শক, যদি ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর কৈফিয়ত তলব করে এবং টিউলিপ সিদ্দিক আইপিওতে বিষয়টি নিয়ে নালিশ করে তাহলে বড় ধরনের ইমেজ সংকটের মুখে পড়তে পারে বাংলাদেশ সরকার। বেশি দিন সেটা পারবেন না। বহির্বিশ্ব থেকে অলরেডি জাতিসংঘ থেকে চাপ শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই, কমনওয়েলথ থেকে চাপ শুরু হয়ে গিয়েছে এবং সকল মানবাধিকার সংস্থা থেকে চাপ শুরু হয়ে গিয়েছে। আমেরিকাও বিতর্কতভাবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। ভারত তো অনেক আগে থেকে দিচ্ছে। কতক্ষণ আপনি চাপ সহ্য করতে পারবেন? এই চাপ সহ্য করতে করতে হয়তোবা আপনি মারাও যাবেন। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। সরকার এখনো পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম জিয়ার মৃত্যু, কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য 4-5 দিন অপেক্ষা করার পরও যখন তারেক রহমান এলেন না তখন ঘোষণা দেওয়া হলো যে যাতে সব দোষ যেন তারেক রহমানের উপর চাপানো যায়। খালেদা জিয়া যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের জন্য ভয়ঙ্কর এক রাজনৈতিক বোমা হয়ে দাঁড়িয়েছেন তাতে কোনো সন্দেহ নেই। তার মৃত্যুর ঘোষণা দিলে মানুষ রাস্তায় নামবে, যতই তার অসুস্থতার জন্য মৃত্যু হোক না কেন। বেগম জিয়ার শেষ পরিণতি নিয়ে যে রাজনীতিটা হলো এটা বাংলাদেশের জন্য তো বটেই, এটা বেগম জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য কি ভালো হলো? একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এর আগেও দেওয়া হয়েছিল অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে যখন একজন ধর্ষণের অভিযোগ এনেছিল তখন। আচ্ছা দাঁড়ান, আপনাদেরকে বিজ্ঞপ্তিটি পড়ে শোনাই। বিজ্ঞপ্তি: বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামী 4 ডিসেম্বর 2025 তারিখ 12 ঘটিকা থেকে 16 ঘটিকার মধ্যে, মানে 12টা থেকে 4টার মধ্যে এভার কেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। আচ্ছা বলুন তো, ইউনূস সরকার দেশের মানুষকে কি বোকা মনে করে? হঠাৎ ঢাকার প্রধান আবাসিক এলাকার মধ্যে প্রতিষ্ঠিত একটি হাসপাতালের পাশে দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ এবং উড্ডয়ন করবে একটি বিশেষ সময়ে, আর কেউ তা নিয়ে কোনো ধরনের কথা বলতে পারবে না? মানুষের মুখটা বন্ধ রাখাটা কি এতই সোজা? এই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি জীবিত আছেন কিনা কিংবা মৃত, তার শারীরিক অবস্থা কি তা নিয়ে যখন দেশে বিদেশে আলোচনা তুঙ্গে, তখন এই হাসপাতালের পাশের মাঠে একটি নির্দিষ্ট সময়ে দুই বাহিনীর হেলিকপ্টার ওঠানামা করবে আর মানুষ সেটা নিয়ে কথা বলবে না। দেশের মানুষ এতটাই উদ্বেগহীন, শান্ত আর অরাজনৈতিক হয়ে গেছে বলে মনে করেন ইউনূস মহাজন? আমরা তো জানি যে ইউনূস মহাজনের চেষ্টাটাই তাই, যে মানুষ যাতে রাজনীতি নিয়ে কথা না বলে, সরকার নিয়ে কথা না বলে, কোনো রাজনৈতিক দল না থাকে, এবং সে কারণেই তার এই -2 থিওরি 1-11-তে শুরু করেছিল, এখন আবার নতুন করে দেখা দিয়েছে, এখন আবার -4 হয়ে যাচ্ছে, মাইনাস অনেক কিছু হয়ে যাচ্ছে, মাইনাস আওয়ামী লীগ, মাইনাস বিএনপি। তিনি শুধু জামাতকে নিয়ে একটি সরকার চালাতে চাইছেন, জঙ্গিদেরকে নিয়ে তিনি একটি সরকার চালাতে চাইছেন। মজার ব্যাপার হলো, ইতিমধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশের আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ধরনের কথা চালু হয়ে গেছে। প্রথম কথা হলো, অনেকে বলছেন যে আগামীকাল 4 ডিসেম্বর দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে তারেক রহমান দেশে ফিরে তার মৃত্যু পথযাত্রী মাকে দেখে আবার ফিরে যাবেন, কিংবা তিনি এসে ঘোষণা দিয়ে যাবেন যে তার মা আর জীবিত নেই। এটা এক ধরনের বক্তব্য প্রকাশিত হতে শুরু করেছে গতকাল রাত থেকেই, এবং আজকে তো সারাদিন ধরে এই বক্তব্য একদম সবাই শেয়ার দিচ্ছেন। ওদিকে যুক্তরাজ্য থেকে খালেদা জিয়ার জন্য চিকিৎসক দল গিয়েছেন ঢাকায়, এবং তারা এতক্ষণে বেগম জিয়াকে নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা করেছেন, কিন্তু তারা এখনো কোনো সাংবাদিক সম্মেলন করেননি বা মন্তব্য করেননি। ফলে মানুষের ভেতরে আগ্রহ অনেক বেশি যে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থাটা আসলে কি তা নিয়ে। ফলে গুজব, এবং যতই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক না কেন, যতই অনুরোধ করা হোক না কেন, এই গুজবের ডালপালা বিরাট আকার ধারণ করেছে। আর দ্বিতীয় যে কথাটি প্রচারিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাতে বলা হচ্ছে যে আগামীকাল 4 ডিসেম্বর বেগম জিয়াকে এভার কেয়ার থেকে হেলিকপ্টারে করে তুলে নিয়ে গিয়ে ঢাকা বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি আধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে করে হয় লন্ডন না হয় সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে।
অর্থাৎ বাংলাদেশ ছাড়া তৃতীয় কোনো দেশে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে, যেখানে তারেক রহমান গিয়ে তার মাকে দেখতে পারেন। এখনো মানুষের ভিতরে প্রশ্ন যে তারেক রহমান কেন লন্ডন থেকে বাংলাদেশে তার এই অসুস্থ মৃত্যু পথযাত্রী মাকে কিংবা মৃত মাকে দেখতে যেতে পারছেন না। এই প্রশ্ন মানুষ নানা ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে এবং সেই ব্যাখ্যাগুলো এখন বলার সময় নয়, কারণ হচ্ছে এটি নিয়ে আগেও ভিডিও করেছি, ভবিষ্যতে হয়তো করব। ওদিকে বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানের দাবি যে বেগম জিয়া হয়তো ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন এবং যেহেতু বেগম জিয়া মারা গেলে তার প্রতিক্রিয়া হবে ভয়ঙ্কর, সেহেতু সরকার তার মৃত্যুর ঘোষণা দিচ্ছে না, অপেক্ষা করা হচ্ছে তারেক রহমানের জন্য, যাতে তারেক রহমান এসে ঘোষণা দেন। তাতে সরকারের উপর থেকে দায় কমে যাবে বা সরকার বলতে পারবে আমরা তো 4-5 দিন অপেক্ষা করেছি তারেক রহমানের জন্য, তিনি তো আর আসেননি। মানে তিনি আরো বলতে চাইছেন যে সরকার এখনো পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম জিয়ার মৃত্যু, কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য 4-5 দিন অপেক্ষা করার পরও যখন তারেক রহমান এলেন না তখন ঘোষণা দেওয়া হলো যে যাতে সব দোষ যেন তারেক রহমানের উপর চাপানো যায়। এবং এভাবেই তারেক রহমানকে বাংলাদেশের রাজনৈতিক স্ফেয়ারে বা বিএনপির সমর্থকদের কাছেও একটা ভিলেন হিসেবে প্রচার করা সম্ভব হবে। এক ঢিলে বহু পাখি মারার চেষ্টা হচ্ছে, এটা এক ধরনের বক্তব্য। যা কিছুই হোক, খালেদা জিয়া যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের জন্য ভয়ঙ্কর এক রাজনৈতিক বোমা হয়ে দাঁড়িয়েছেন তাতে কোনো সন্দেহ নেই। তার মৃত্যুর ঘোষণা দিলে মানুষ রাস্তায় নামবে, যতই তার অসুস্থতার জন্য মৃত্যু হোক না কেন বা স্বাভাবিক মৃত্যু হোক না কেন। অপরদিকে তারেক রহমান যদি কাল না ফেরেন তাহলে খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দিয়ে হলেও সরকার চাইবে তার মুখ রক্ষা করতে, জনরোষ থামাতে। মানে বিদেশের মাটিতে গিয়ে ঘোষণা দেওয়া হবে তখন যে বেগম জিয়া আর নেই। দুঃখজনক হলো যে দেশের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং একটি বৃহৎ দলের নেতা তার শেষ পরিণতিটাও অত্যন্ত রাজনৈতিক করে ফেললো এই ইউনূস সরকার এবং অত্যন্ত ফিসিয়ে কতগুলো ব্যাপার করে ফেললো তার এই শেষ যাত্রাকে। একই সঙ্গে বেগম জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমানও এর জন্য দায়ী। তিনিও চাইলে বেগম জিয়াকে এই টানা হ্যাচটার ভেতর থেকে বের করতে পারতেন, কিন্তু কেউই সেটা করেননি। বেগম জিয়ার শান্তিপূর্ণ রাজনৈতিক প্রস্থান হতে পারত। অসংখ্য মানুষ তাকে ভালোবাসে, আর ভালোবাসে বলেই তার শান্তিপূর্ণ প্রয়াণ চেয়েছিল অনেকেই, সবাই, যেটা হয়তো ইউনূস সরকারের রাজনীতির কারণে একদমই হচ্ছে না, অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এখনো অনেকেই মনে করছেন যে বেগম জিয়া সুস্থ হয়ে ফিরে আসবেন, আমরাও সেই কামনা করি তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। কিন্তু এই যে বেগম জিয়ার শেষ পরিণতি নিয়ে যে রাজনীতিটা হলো, এটা বাংলাদেশের জন্য তো বটেই, এটা বেগম জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য কি ভালো হলো না। তার জন্মদিন নিয়ে বিতর্ক আছে, এখন হয়তো তার মৃত্যুদিন নিয়েও বিতর্ক হবে। মানে কেন এই রাজনৈতিক বিতর্ক তৈরি করা হলো? বহির্বিশ্ব থেকে অলরেডি জাতিসংঘ থেকে চাপ শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই, কমনওয়েলথ থেকে চাপ শুরু হয়ে গিয়েছে এবং সকল মানবাধিকার সংস্থা থেকে চাপ শুরু হয়ে গিয়েছে। আমেরিকাও বিতর্কতভাবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। ভারত তো অনেক আগে থেকে দিচ্ছে। কতক্ষণ আপনি চাপ সহ্য করতে পারবেন? এই চাপ সহ্য করতে করতে হয়তো বা আপনি মারাও যাবেন, কিন্তু কথা থেকে যাবে। আওয়ামী লীগের কার্যক্রম কেন নিষিদ্ধ রাখা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, এইসব বিষয়ে যখন আলোচনা আসে তখন এই সরকার উত্তর দেয় বাংলাদেশ আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল, বাংলাদেশ আওয়ামী লীগ গণহত্যাকারী, ছাত্রলীগ গণহত্যাকারী, সে কারণে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে। আসলে এগুলো সম্পূর্ণরূপে বাকওয়াস। মেইন কারণ হচ্ছে ডক্টর ইউনূসের পার্সোনাল শত্রুতা। ডক্টর ইউনূসের শেখ হাসিনার সাথে পার্সোনাল শত্রুতা আগে ছিল, এখনো আছে, এবং ডক্টর ইউনূস আওয়ামী লীগকে পছন্দ করে না, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। সে কারণে ডক্টর ইউনূস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখেছে এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করে রেখেছে, তাছাড়া আর কিছুই না। এখন বলতে পারেন তাহলে কি আওয়ামী লীগের আমলে গণহত্যা হয়নি? হ্যাঁ, অবশ্যই হয়েছে, কিন্তু কতজন হয়েছে? আওয়ামী লীগের শাসনের আমলে আগে কি গণহত্যা হয়নি? অবশ্যই হয়েছে। তাহলে আওয়ামী লীগের আমলে কি এটা নতুন? না, নতুন না। তাহলে আওয়ামী লীগের কার্যক্রম কেন শুধু নিষিদ্ধ হবে, ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা হবে? জাতিসংঘের হিসাব অনুযায়ী শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তী সময়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে এবং 15 আগস্ট পর্যন্ত 1500 পর্যন্ত হত্যার কথা বলা হয়েছে জাতিসংঘের রিপোর্টে। তাহলে 5 আগস্টের পরবর্তী সময়ের হত্যাগুলো কিন্তু ওই 1500 হত্যার সাথে যুক্ত হয়েছে। আর 5 আগস্ট পর্যন্ত হত্যা হয়েছে বলা হয়েছে 700 থেকে 800 জন। তাহলে 5 আগস্টের পরবর্তী সময় যে 700-800 মানুষের হত্যা হয়েছে সেটাকে আওয়ামী লীগ করেছে, তখন কি আওয়ামী লীগ সরকার ছিল? সেটা কি গণহত্যা না? এই যে 100 পুলিশ হত্যা করা হয়েছে সেটা কি গণহত্যা না? এটা কারা করেছে? সেটার কি বিচার হচ্ছে? তাহলে এই একটা অজুহাত দেখিয়ে শেখ হাসিনা গণহত্যাকারী, শেখ হাসিনা ফ্যাসিস্ট দল, বাকওয়াস একটা অজুহাত দেখিয়ে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করে রাখা হবে, ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করবে? এই যে রাজাকারের বাচ্চারা, শিবিরের নাতিপুতিরা, বিএনপি ছাত্র দলের লোকেরা যে 5 আগস্ট পরবর্তী সময় 700-800 মানুষকে হত্যা করলো, আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে হত্যা করলো, তারা কি গণহত্যাকারী না? তাহলে তো সেম তাদেরও সংগঠন নিষিদ্ধ করে দিতে হবে। একই কারণে যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়, তার মানে এগুলো হচ্ছে বাকওয়াস সিদ্ধান্ত, নাটক, প্রতিহিংসামূলক রাজনীতি, পার্সোনাল শত্রুতার কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে ডক্টর ইউনূস সরকার। আওয়ামী লীগ যেটা করেছে তার থেকে বর্বর কাহিনী ছিল বিএনপির শাসন আমলে 2001 থেকে 2006 সালের শাসন আমল। দুর্নীতিতে বিএনপি 4 বার চ্যাম্পিয়ন হয়েছিল। শুধু তাই নয়, 64 জেলার মধ্যে এট এ টাইম 63 জেলা বোমা হামলা হয়েছিল। শাইখ আব্দুর রহমান বাংলা ভাইয়ের জন্ম হয়েছিল তখন জঙ্গিদের অঙ্গরাজ্য ছিল এই বাংলাদেশ।
কিছুদিন পর শুনতাম বোমা হামলা, ওইখানে জঙ্গি এখানে জঙ্গি, শুধু বোমা হামলার কথা শুনতাম। শুধু তাই নয়, 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলা করে গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে, এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগ নিধন হয়েছিল এই বিএনপি কর্মীদের দ্বারা। এগুলো ভুলে গিয়েছেন? কই, আওয়ামী লীগ ক্ষমতা আসার পর তো এসবের দায়ে, গণহত্যার দায়ে বিএনপিকে নিষিদ্ধ করা নাই, ছাত্রদলকে নিষিদ্ধ করা নাই। শুধু তাই নয়, এরশাদের শাসন আমলের কথা চিন্তা করুন, কম মানুষ হত্যা করেছে গণ অভ্যুত্থানের টাইমে? কই, এরশাদের জাতীয় পার্টিকে তো নিষিদ্ধ করা হয়নি। হয়েছে হয় নাই তো। জিয়াউর রহমান তো 1000-এর বেশি সৈনিককে হত্যা করেছিল, এরপর তো জিয়া রহমানই নিজেই হত্যার শিকার হয়। শেখ মুজিবুর সেম, লক্ষ্মী বাহিনী দিয়ে অনেক হত্যা করেছিল জাসদের নেতা, পরে তো শেখ মুজিবই নিজেই হত্যার শিকার। বাংলাদেশে যতই রাষ্ট্রশাসক এসেছে সকলের হাতেই রক্ত আছে, সকলেই স্বৈরা শাসকের মতো আচরণ করেছে, সকলেই ফেসিস্ট। তাহলে তো বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ব্যান করে দিতে হবে, যদি ওই সকল কারণের উদাহরণ দেখিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখা হয়, ছাত্রলীগকে নিষিদ্ধ করা। সর্বপ্রথম তো ব্যান হওয়ার কথা এই ছাত্র শিবির রক কাটার প্রচলনের কারণে। এই জামাত ইসলাম তো আজীবনের জন্য ব্যান হয়ে যাওয়ার কথা, বাংলাদেশে রাজনীতির উচ্চারণ করার কথা না। কারণ 1971 সালে তাদের যে ভূমিকা ছিল, রাজাকার আলবদর আলশাম ছিল এই জামাত ইসলামী। তারা এখন স্বাধীন দেশে আওয়ামী লীগ দেশ স্বাধীন করে দিয়েছে নেতৃত্ব দিয়ে। তারা এখন স্বাধীন দেশে বুক ফুলিয়ে হাঁটবে, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দিবে, রাজাকার বা প্রমোট করবে, তারা বাংলাদেশে রাজনীতি করবে, তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির বাংলাদেশে রাজনীতি করবে। আর ছাত্রলীগ নিষিদ্ধ থাকবে, মুক্তিযুদ্ধের সপক্ষের দল আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে। এটাও আমাদের বাংলাদেশের তরুণদের মেনে নিতে হবে? কখনোই না। হয়তো গায়ের জোর আছে, বাকওয়াস কিছু উল্টাপাল্টা লজিক দেখিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছেন, বেশি দিন সেটা পারবেন না। বহির্বিশ্ব থেকে অলরেডি জাতিসংঘ থেকে চাপ শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই, কমনওয়েলথ থেকে চাপ শুরু হয়ে গিয়েছে, এবং সকল মানবাধিকার সংস্থা থেকে চাপ শুরু হয়ে গিয়েছে। আমেরিকাও বিতর্কতভাবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। ভারত তো অনেক আগে থেকে দিচ্ছে। কতক্ষণ আপনি চাপ সহ্য করতে পারবেন? এই চাপ সহ্য করতে করতে হয়তো বা আপনি মারাও যাবেন, কিন্তু কথা থেকে যাবে যে আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের সপক্ষে দলকে বাংলাদেশে রাজাকারদের পক্ষের শক্তি ডক্টর ইউনূস এবং তার গংরা নিষিদ্ধ করে রেখেছিল। আওয়ামী লীগ তো ফিরে আসবে, আবার ক্ষমতাও আসবে, কিন্তু এই সকল কথা থেকে যাবে, এবং এগুলো দেখিয়ে বাংলাদেশের রাজাকারদেরকে একেবারে নির্মূল করে দেওয়া হবে, এবং যারা রাজাকার বা প্রমোট করেছে তাদের রাজনৈতিক দলকে বাংলাদেশে একেবারে কবর রচনা করা হবে। এটাই আগামীতে ঘটবে, কারণ যে প্রতিহিংসা রাজনীতি ডক্টর ইউনূস ছড়িয়ে দিয়েছে বাংলাদেশে, এবং মরার পরে প্রতিহিংসা রাজনীতি বাংলাদেশে চলমান থাকবে, কারণ লাস্ট স্টেজও পার করে ফেলেছে এই ডক্টর ইউনূস। একে তো আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করে রেখেছে, এবং বাংলাদেশে যত নিরীহ আওয়ামী লীগের কর্মী আছে সকলকে জেলে ভরেছে, একবারের জন্য হলো তার ফ্যামিলির কোনো না কোনো পার্সনকে জেলে ভরেছে, এবং সকলে এখন ঘর বাড়ি ছাড়া, এই 15-16 মাসে অনেকে ঘর বাড়িতে যেতে পারেনি। এইরকম কষ্ট ফেস করছে। প্রায় 90% আওয়ামী লীগের কর্মী দেওয়ালে পিছিয়ে গিয়েছে, ওরা নামে মাত্র বেঁচে আছে, এমন কষ্ট করছে। তাই এত প্রতিহিংসা রাজনীতি ছড়ানোর দরকার ছিল না ডক্টর ইউনূসের। আপনার পার্সোনাল ক্ষোভ শেখ হাসিনার উপর আছে, শেখ হাসিনার উপর পার্সোনাল ক্ষোভগুলো আপনি ঝাড়তে পারতেন, শেখ হাসিনা এমনি ভারত চলে গিয়েছে। কিন্তু আওয়ামী লীগের সকল কর্মীরা কি দোষ করেছে? তারা আওয়ামী লীগ করেছে এই কারণে 8 থেকে 10 কোটি মানুষকে আপনি এভাবে শাস্তি দিবেন আপনার গংদেরকে নিয়ে? এটা কাম্য ছিল না 5 আগস্টের পরবর্তী সময়। সেজন্য বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে আওয়ামী লীগের সঠিক ছিল, আওয়ামী লীগই বাংলাদেশের জন্য বেস্ট ছিল। তাই এখন বাংলাদেশের মানুষ 15-16 মাস পরে হলো, বারবার বলছে আগেই ভালো ছিল, শেখ হাসিনাকে বাংলাদেশের জন্য প্রয়োজন। এই জনপ্রিয়তা দেখে এখন ভয় পাচ্ছে ডক্টর ইউনূস, গংরা, বিএনপি, জামাতরা। সে কারণে একেবারে নির্বাচনে বাইরে রাখা হচ্ছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগের কথা বাদ দেন, জাতীয় পার্টিকে নির্বাচনে বাইরে রাখার প্ল্যানিং করা হচ্ছে। আর নির্বাচন জাতীয় পার্টি আসলো তাদেরকে যাতে ধারাতে আলমার উপর রাখা হয় পুলিশকে, এবং বিএনপি জামাত মিলে এটা আগে থেকে প্ল্যানিং করে রাখছে। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। তাই এগুলা করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। ব্রিটিশ রাজনীতিবিদ ও সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের আদালতের দেওয়া দণ্ডাদেশ নিয়ে কাটাছড়া চলছে টেমস নদীর ওপরে ওয়েস্টমিনিস্টারে। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ার কেসি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই মামলার রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে মত দিয়েছেন। ব্রিটেনের রাজপরিবারে নিয়োগকৃত রাজার আইন উপদেষ্টা হিসেবে পরিচিত এই আইনজীবী বলেছেন, এই রায়ে টিউলিপের এমপি পদ ও লেবার পার্টির সদস্য পদ কোনো কিছুতেই আঁচ পড়বে না। এর মধ্যে টিউলিপের দল লেবার পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, অভিযুক্ত হিসেবে টিউলিপ ন্যূনতম ন্যায় বিচারের সুযোগ না পাওয়ায় তারা এই বিচারের রায় মানছে না। উল্টো আশঙ্কা দেখা দিয়েছে, টিউলিপ যেহেতু ক্ষমতাসীন দলের এমপি, তাই ব্রিটিশ সরকার পররাষ্ট্র দপ্তর বা এফসিডিও এর মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে কৈফিয়ত তলব করতে পারে। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের রাজনৈতিক প্রতিবেদক রব পায়েল বলছেন, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের কথা ভাবছেন ব্রিটিশ এই সংসদ সদস্য। তবে আমাদের বিশ্লেষণ হলো, অন্য দেশে হওয়া মামলার রায় নিয়ে ব্রিটেনের আদালতে এ ধরনের মামলা করা প্রায় অসম্ভব। ব্রিটিশ আদালতে না হলেও টিউলিপ সিদ্দিক বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কমপক্ষে 2টি আন্তর্জাতিক সংস্থায় নালিশ বা অভিযোগ জানাতে পারেন। প্লট দুর্নীতি মামলায় টিউলিপের বিরুদ্ধে আনা অভিযোগ ও বিচারিক প্রক্রিয়া সুনির্দিষ্ট কয়েকটি দুর্বলতা তুলে ধরে এই 2টি সংস্থা নালিশ করার প্রস্তুতি নিচ্ছে টিউলিপের আইনজীবী। লেবার পার্টি যেহেতু আনুষ্ঠানিকভাবে এই রায় প্রত্যাখ্যান করেছে, তাই তারা এখন তাদের নির্বাচিত এমপির পিছনে কূটনৈতিক সমর্থন দেওয়ার চিন্তা ভাবনা করছে। বিশেষ করে ব্রিটেনের সরকার বিরোধী বলে পরিচিত এমন কয়েকজন হাই
প্রোফাইল আইনজীবী টিউলিপের বিরুদ্ধে দেয়া এই রায়কে অন্যায্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে মত দেয় লেবার পার্টি বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক কৈফিয়ত চাইতে পারে। সেক্ষেত্রে লেবার পার্টি যেহেতু ক্ষমতাসীন দল, তাই তারা ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর FCDO-র মাধ্যমে আগাতে পারে। FCDO হলো ব্রিটেনের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অফিস, যারা কূটনৈতিকভাবে অন্য দেশের কাছে কৈফিয়ত তলব করে। সূত্রগুলো বলছে এক্ষেত্রে কয়েকটি বিষয়ে জবাব চাওয়া হতে পারে। প্রথমত, টিউলিপের আইনজীবী টিম এবং ব্রিটেনের হাই প্রোফাইল 5 জন ব্যারিস্টার বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে যে প্রশ্ন তুলেছেন সে ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হতে পারে, অর্থাৎ এই মামলার বিচার প্রক্রিয়ায় কি ধরনের ডিউ প্রসেস অনুসরণ করা হয়েছে। দ্বিতীয়ত, মামলার রায় বলা হয়েছে টিউলিপ সিদ্দিক নিজে কোনো প্লটের জন্য আবেদন করেননি। তার বিরুদ্ধে অভিযোগটি হলো সরকারি ক্ষমতা অপব্যবহার করে প্লট বরাদ্দের দুর্নীতিতে প্রভাব খাটানোর। মামলার সারসংক্ষেপে বলা হয়, টিউলিপ তার খালা মানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর প্রভাব খাটিয়েছিলেন যাতে তার মা শেখ রেহানা এবং অন্য 2 ভাই বোন ঢাকার একটি সরকারি প্রকল্পে একটি প্লট লাভ করতে পারেন। রায় আদালত বলেছেন, আসামি টিউলিপ সিদ্দিক তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিনকে মোবাইল, ইন্টারনেটের বিভিন্ন অ্যাপ সহ সরাসরি যোগাযোগ করে প্রভাবিত করেছেন বলে সাক্ষীদের জবানবন্দির মাধ্যমে প্রমাণিত হয়েছে। কিন্তু ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোতে বাংলাদেশের রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সাক্ষাৎকার প্রচারিত হয়েছে, সেখানে তারা বলেছেন কোনো ধরনের ডিজিটাল এভিডেন্স তারা আদালতে হাজির করতে পারেননি। বিশেষ করে রাষ্ট্রপক্ষ দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে দুর্বল ডিজিটাল সাক্ষ্য বা কেবল প্রভাব খাটানোর মতো অপ্রত্যক্ষ প্রমাণের উপর নির্ভর করছে কিনা, যা বাংলাদেশের সাক্ষ্য আইনের 65B ধারা অনুযায়ী ফরেনসিক প্রয়োজনীয়তা পূরণ করেনি। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, টিউলিপ সিদ্দিক বর্তমান ব্রিটিশ এমপি হওয়ায় এবং লেবার পার্টি এই রায়কে স্বীকৃতি দেবে না বলে ঘোষণা করায় এই মামলা যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে শীতল করতে পারে। সূত্রগুলো বলছে, বাংলাদেশের আদালত থেকে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বিষয়টি নিয়ে কাজ শুরু করতে পারে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর। যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকায় এই মুহূর্তে টিউলিপকে নিয়ে খুব বেশি চিন্তিত নয় ব্রিটিশ সরকার। তবে ফৌজদারি দণ্ড থাকায় টিউলিপ সিদ্দিক বাংলাদেশে ভ্রমণ করতে পারবেন না। কিন্তু তার এই দণ্ড কমনওয়েলথভুক্ত দেশ সহ বাংলাদেশের মিত্র রাষ্ট্রগুলোতে তার আন্তর্জাতিক ভ্রমণের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সেজন্য বিষয়টি নিয়ে খুব শিগগিরই বাংলাদেশ সরকারের কাছে কূটনৈতিক চ্যানেলে জানতে চাইবে ব্রিটিশ সরকার। দর্শক, এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের রব পায়েল খবর দিয়েছেন, টিউলিপ সিদ্দিক বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মানহানির মামলা করার কথা ভাবছেন। স্কাই নিউজের সাংবাদিক পায়েল বলেছেন, এই মামলা মোকাবেলা করতে যদিও টিউলিপ বাংলাদেশে যাচ্ছেন না, তবে ঢাকার কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানির মামলা করার বিষয়ে আলোচনা চলছে বলে নানা সূত্রে খবর মিলেছে। ধারণা করা হচ্ছে, টিউলিপ সিদ্দিক তার দণ্ডের বিরুদ্ধে বাংলাদেশের কোনো উচ্চ আদালতে আপিল বা অভিযোগ করবেন না। সেক্ষেত্রে আমাদের বিশ্লেষণ হলো, ব্রিটেনের কোনো আদালতে টিউলিপ সিদ্দিকের পক্ষে এ ধরনের মামলা করা প্রায় অসম্ভব। ব্রিটিশ আইনজীবীরা মনে করেন এর পেছনে বেশ কয়েকটি কারণ আছে। প্রথমত, বিদ্বেষমূলক বিচারের মামলা সফল হতে হলে টিউলিপের বিরুদ্ধে আনা মূল ফৌজদারি মামলাটি তার পক্ষে নিষ্পত্তি হতে হবে। যেহেতু ঢাকার আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে, আপিলে খালাস না পাওয়া পর্যন্ত এই গ্রাউন্ডে মামলা করা সম্ভব নয়। দ্বিতীয়ত, সবচেয়ে বড় আইনি বাধা হলো বিদেশি সার্বভৌমত্ব রক্ষা করা বা ফরেন সভরিয়ান ইমিউনিটি। আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রসিকিউটর বা বিচারকের কাজকে রাষ্ট্রের সার্বভৌম বা বিচারিক কাজ বা অ্যাক্ট অফ স্টেট হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশের একটি নিম্ন আদালতের রায় ধরে যুক্তরাজ্যের আদালতগুলো সাধারণত অন্য একটি সার্বভৌম রাষ্ট্রের বিচারিক প্রক্রিয়া হস্তক্ষেপ করতে অনিচ্ছুক হতে পারে বলে মনে করছেন আইনজীবীরা। তবে টিউলিপের পক্ষে নামা কিংস কাউন্সিলরদের পরামর্শে টিউলিপের আইনজীবীরা 2টি বিকল্প অপশনের দিকে ঝুঁকতে পারেন। এর একটি হলো UN হিউম্যান রাইটস কমিটিতে অভিযোগ দায়ের করা। যদিও জাতিসংঘ মানবাধিকার কমিটি কোনো পূর্ণাঙ্গ আদালত নয়, তবে এটি একটি আধা বিচার বিভাগীয় বা কোয়াসি জুডিশিয়াল ফোরাম। দর্শক, এক্ষেত্রে একটি শর্ত আছে, যে দেশের বিরুদ্ধে অভিযোগ সেই দেশটি যদি ইন্টারন্যাশনাল কনভেনশন অফ সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস বা ICCPR চুক্তির অপশনাল প্রোটোকল স্বাক্ষর করে থাকে, তবে এই কমিটিতে অভিযোগ করা যেতে পারে। বাংলাদেশ 2000 সালের 6 সেপ্টেম্বর ICCPR চুক্তিতে অ্যাকসেশন বা যোগদান করেছিল, যার ফলে চুক্তি অনুযায়ী বাংলাদেশকে মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদন জাতিসংঘের হিউম্যান রাইটস কমিটির কাছে জমা দিতে হয়। কিন্তু প্রথম ঐচ্ছিক প্রোটোকল স্বাক্ষর না করায় এই কমিটি কোনো ব্যক্তি বিশেষের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ বা নালিশ গ্রহণ করতে পারে না। সংশ্লিষ্টরা বলছেন, টিউলিপের পক্ষে জাতিসংঘ মানবাধিকার সংস্থায় আবেদন করা সম্ভব হয়তো হবে না, তবে বিকল্প একটি অপশন আছে যেখানে টিউলিপের পক্ষ থেকে নালিশ করার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। সেটি হলো ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা IPU। IPU এর কমিটি অন দ্য হিউম্যান রাইটস অফ পার্লামেন্টারিয়ানস নামে একটি বিশেষ কমিটি আছে, যার মূল কাজ হলো বিশ্বব্যাপী সংসদ সদস্যদের মানবাধিকার রক্ষা করা এবং তাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তদন্ত করা। টিউলিপ এই সংস্থার কাছে অভিযোগ করলে সরেজমিনে তদন্ত দল পাঠাতে পারে IPU। যদিও IPU এর সিদ্ধান্ত সরাসরি আইনগতভাবে বাধ্যতামূলক আদালতের রায়ের মতো নয়, তবে এর একটি শক্তিশালী রাজনৈতিক চাপ সৃষ্টির ক্ষমতা আছে। এটি আন্তর্জাতিক সংসদীয় সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে এবং সংশ্লিষ্ট দেশের উপর কূটনৈতিক চাপ বাড়াতে সাহায্য করে। বাংলাদেশ IPU এর একটি সদস্য রাষ্ট্র, তাই তারা এই ফোরামের নিয়ম মেনে চলতে বাধ্য। দর্শক, যদি ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর কৈফিয়ত তলব করে এবং টিউলিপ সিদ্দিক IPU-তে বিষয়টি নিয়ে নালিশ করে, তাহলে বড় ধরনের ইমেজ সংকটের মুখে পড়তে পারে বাংলাদেশ সরকার। তাতে ব্রিটিশ সরকারের সাথে কূটনৈতিক সম্পর্কের অবনতি হওয়ারও আশঙ্কা থেকেই যায়।
তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।